বাস টার্মিনালে বসে টিকিট হাতে নিয়ে বসে আছি বাসের অপেক্ষায়। যাব ঢাকা, গন্তব্যহীন। এখনো ঠিক করিনি কি করব, কিভাবে চলবো, মাথা ভর্তি টেনশন। এইসবই ভাবছিলাম। একটু পর বাস এসে সামনে ব্রেক করে। তারপর বাসে উঠে বসি। টিকিটে দেখানো সিট অনুযায়ী বসে পড়ি। দেখি পাশের সিটটা এখনো ফাঁকা আছে। হয়তোবা এই সিট এখনো কেউ ভোগ করেনি, কিংবা সামনে থেকে কেউ হয়তো উঠবে। আমি সেই দিকে তেমন একটা রুখে দেখাই না, বাইরের দিকে তাকিয়ে আছি। তারপর ভাবছি, তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো, যে কিনা পুরো পরিবারের মান সম্মান নষ্ট করে, সবার সামনে বাবা মার সম্মান নষ্ট করে। এমন ছেলে না থাকলেই ভালো। ছোট্ট সময় যদি জানতাম তুই বড় হয়ে এমন খারাপ ছেলে হবি, তাহলে ছোট সময়ই তোকে মেরে ফেলতাম। এখন বাবা হয়ে কথাটা বলতেও আমার বুকে বিন্দু মাত্র বাজছে না। মাটির দিকে তাকিয়ে আছি। বাবার বলা কথাগুলো শুনছি, আর চোখ বেয়ে অশ্রু বের হচ্ছে। কিছুই বুঝতে পারতেছেন না, তাই তো? আসেন, আপনাদেরকে কিছু ঘটনা আগে ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তার পাশে বসেছিলাম, বন্ধুদের সঙ্গে গেমস খেলছিলাম। ঠিক তখনই আমাদের সামনে দিয়ে দুই একজন মেয়ে হেঁটে যায়। তখন আমার পাশের বন্ধুগুলা মেয়েদের দিকে তাকিয়ে উল্টাপাল্টা ইঙ্গিত দেখাতে লাগে। সেইখানে একটা ছিল আমার চাচাতো বোন। সেটা আমি জানি না, আমি তো মেয়েগুলোর দিকে তাকিয়েও দেখিনি। বাসায় আসতে বাবা সব কথা আমাকে খুলে বলে। বাবাকে এত করে বললাম আমি মেয়েদেরকে দেখিনি, আর বাসিও বাঁচাইনি। তারা মানছে না। এক এক করে সেখান থেকে থাকা মেয়েগুলো তার বাবা মার কাছে গিয়ে বলে। তারপর ওই মেয়েগুলোর বাবা এসে আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলে যায়। হাসমত স্যার, আপনাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার ছেলে এত খারাপ তা তো ভাবতে পারিনি। আপনাকে কখনো আজ পর্যন্ত অসম্মান করিনি। বিচার আচার সর্বক্ষণে আপনি সবার আগে থাকেন, আর আপনার ছেলের বেলা কি? মানে কি বলছেন আপনারা? কিছুই তো বুঝতে পারছি না। তারপর ছেলেগুলো আমার বাবাকে সব কথা খুলে বলে। বাবা তাদের কথা শুনে তো অনেকটা রেগে যায়। পাশে থাকা লাঠিটা বের করে আমার বাসায় যাওয়ার অপেক্ষায় থাকে। বাসায় যেতে লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারতে লাগে, আর আমার উদ্দেশ্য করে কথাগুলো বলতে লাগে। এখন বর্তমান মাটির দিকে থেকে দেশে সরিয়ে পাশের দিকে সাইডে তাকালাম। দেখি একজন মা কান্না করছে। আসলে আমার বাবা গ্রামের অনেক ভালো নামডাক আছে। গ্রামের স্কুলের মাস্টার সে, এখন রিটায়ার নিয়েছেন। বাবার কথায় ওপর কথা কেউ বাবার কথার উপর কেউ কথা বলতে পারে না এই গ্রামে। সেইখানে তো মা সামান্য মাত্র বা কিছুই বোঝে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে চলেছে। তখন এই পাশ থেকে ছোট বোন এসে বাবার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে বলতে লাগলো, বাবা, ভাইয়াকে আর মেরো না, ভাইয়া তো মারা যাবে। আমি আবার ভাইয়াকে চিনি, আমার ভাইয়া মোটেও ওইরকম ছেলে না। কিন্তু ভাইয়ের বন্ধুগুলো অনেক খারাপ। ওরা হয়তো মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়ে দিয়েছে, আর সব দায়ভার ভাইয়ের উপর এসে পৌঁছেছে। বোনের গলা কথাগুলো যেন বাবার কানে পৌঁছায় না। তারপর বোনের হাত থেকে লাঠিটা নিয়ে পুনরায় আমাকে মারতে লাগে। মারতে মারতে বাবা হাঁপিয়ে গেলে চেয়ারের উপর বসে আমাকে উদ্দেশ্য করে বলে, দেখ, তোর মতো ছেলে আমার দরকার নেই। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম। তোর মতো ছেলে আমার লাগবে না। এখনই আমার বাড়ি থেকে চলে যাবি তুই। বাবার কথা শুনে আমি বাবার দিকে বড় বড় করে তাকাই। ঠিক তখনই পাশ থেকে মা বলতে লাগে, কি বলছো এগুলো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। ওর জন্য পুরো গ্রামের সামনে আমার মুখে চুনকালি মেখে গেছে। ওকে আমি আমার বাড়িতে রাখবো না। কোথায় যাবে ও জানে। সকালে ওকে আমার বাড়িতে না দেখিতে পাই, যদি দেখিতে পাই তাহলে ওর একদিন কি আমার একদিন। আর আরেকটা কথা, ওকে যদি কেউ সাহায্য করে, এইটা আমি যদি জানতে পারি, তাহলে তাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেব। আর কারোর যদি ইচ্ছা হয় তার ছেলেকে নিয়ে চলে যাবে, তাহলে সে যেতে পারে। আমি কিছু বলবো না। কথাটা বলেই বাবা সেখান থেকে চলে যায়। তারপর আমি উঠে মার কাছে গিয়ে মার পা জড়িয়ে ধরে বলতে লাগি, মা, বিশ্বাস করো, আমি তো ওদের সঙ্গে সেখানে বসেছিলাম। আমি তো মেয়েদের দিকে তাকিয়েও দেখিনি। ওরা হয়তো বা আমাকে ভুল বুঝে বলেছে। প্লিজ, তুমি ভুল বুঝো না, বাবাকে একটু বোঝাও। আমার কথা শুনে মা তার চোখের পানি আঁচল দিয়ে মুছে বলতে লাগে, দেখ বাবা, তুই তো বাবাকে তো ভালো করে চিনিস। সে এক কথার মানুষ। যেহেতু একবার বলেছে তোকে এই বাড়িতে রাখবে না, তাহলে রাখবে না। আমি তোর বাবাকে যতই বুঝাই, সে বুঝবে না। তুই তোর বাবাকে তো ভালো করে চিনিস। আমি বুঝতে পেরে যাই আমার সামনে পথগুলো সব বন্ধ। তারপর উঠে আমার রুমে চলে যাই, ব্যাগ গোছাতে লাগি। আর
আমার কাছে তেমন একটা টাকা নাই, মাত্র 5,000 টাকা আছে। জানি না এই 5,000 টাকা দিয়ে কতদিন থাকতে পারবো, কত দূর অবধি যেতে পারবো। সম্পূর্ণ গন্তব্যহীন এই সবই ভাবছিলাম আর ব্যাগপত্র গোছাচ্ছিলাম। ঠিক তখনই আমার রুমে প্রবেশ করে আমার বোন। তার হাতে কিছু টাকা নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, ভাইয়া, আমি ভালো করে জানি তোমার কাছে তেমন টাকা নেই। অল্প কিছু টাকা, এগুলো আমি মাটির ব্যাংকে জমিয়েছিলাম। তুমি এইগুলো টাকা রাখো। বোনের কথা শুনে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি। তারপর কপালে একটা চুমু দিয়ে বলি, বাবা কি বললো শুনিসনি? আমাকে হেল্প করতে নিষেধ করলো। যদি জানতে পারে তুই আমাকে হেল্প করেছিস তাহলে তোকেও বাড়ি থেকে বের করে দেবে। আমি চাই না আমার জন্য কেউ বাড়ি থেকে বাইরে থাকুক। আমি থাকি, তোরা অনেক সুখে, আমি চাই তোরা অনেক সুখে থাক। কথাটা বলে আবার ব্যাগটা গোছাতে লাগে। ঠিক তখনই মা রুমে আসে। তার হাতে অল্প কিছু টাকা আর মার কিছু স্বর্ণ অলংকার আমার দিকে এগিয়ে দিয়ে মা বলে, বাবা, তুই কিছুদিন বাইরে দিয়ে ঘুরে আয়। তোর বাবার মন ঠিক হলে দেখবি আবার তোকে ফোন করে আসতে বলবে। আর এই নেই কিছু টাকা, আর এই স্বর্ণগুলো বিক্রি করে তুই কিছুদিন চলতে পারবি। লাগবে না মা, তোমার জিনিস তুমি রাখো, আমার কাছে টাকা আছে। তারপর মা আমাকে অনেক জোরাজুরি করতে লাগে। অনেক জোরাজুরির কারণে টাকা আর স্বর্ণ অলংকারগুলো ব্যাগের মধ্যে ভরে নেই। ওয়াশরুমে গিয়ে শেষ হয়ে নেই। কাঠের স্থানে পানি লাগার সঙ্গে সঙ্গে আহ করে উঠে বাড়ি থেকে মা সবই শুনছিল। তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তারপর কোনো মতে ফ্রেশ হয়ে বাইরে আসি। বাইরে যেয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে মার কাছ থেকে বিদায় নিয়ে, বোনের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ি অন্যদিকে। একজনের নজর আমার দিকে যে ছিল সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। বাড়ির বাহিরে এসে একটা সিএনজি নিয়ে সোজা সিরাজগঞ্জ বাস টার্মিনালে চলে আসে। এক্সকিউজ মি, এই যে আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? এত করে ডাক দিচ্ছি, শুনছেন না? হঠাৎ কারো ধাক্কায় আমার ঘোর ভাঙে। পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিল। তারপর আমি মেয়েটির দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকি। মেয়েটি আমাকে তার দিকে তাকানো থাকতে দেখতে দেখতে পেয়ে বলতে লাগে। আমি মেয়েটার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে সিট থেকে বের হয়ে আসি। তারপর মেয়েটা জানালার পাশের সিটে গিয়ে বসে পড়ে। আমি পুনরায় পাশের সিটে বসে পড়ি। মেয়েটি আমার দিকে এক প্রকার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বসার সঙ্গে সঙ্গে আমার দিকে হাত বাড়ি দিয়ে মেয়েটা বলতে লাগে, আসলে আমাকে এই পাশের সিটটা দিয়েছে, কিন্তু আমি জানালার কাছে বসতে কমফোর্টেবল ফিল করি। প্লিজ আপনি এই পাশে আসবেন আর আমাকে ওই পাশে জানালার সিটটা দিবেন, অনেক হেল্প হতো আমার। হাই, আমি নিহা। আমি নেহার হাতের সঙ্গে হাত না মিলিয়ে বলি, আমি স্বাধীন। আপনি কই যাচ্ছেন? মানে হলো কোনো গন্তব্য নেই, দু চোখ যেদিকে যায় সেদিকে যাব। মূলত ঢাকায় যাচ্ছি, তারপরে কোথায় যাব তা জানি না। নির্ঘাত বাড়ি থেকে কারোর সাথে অভিমান করে এসেছেন, তাই না? মেয়েটার কথা শুনে আমি মুখে মৃদু হাসি রাখলাম। আমি মেয়েটাকে আমার দিকে তাকিয়ে অস্থির একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগি, আচ্ছা, আমি কোথায় যাচ্ছি জিজ্ঞেস করবেন না? নেহার কথা শুনে আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকাই। তারপর নেহা বলতে লাগে, বলা লাগবে না, আমি বলছি আমি ঢাকায় যাচ্ছি। আপনার মতোই গন্তব্যহীন বাড়ির সবার সাথে অভিমান করে বের হয়েছি। কোথায় যাব কিছুই জানি না। যাক, একটা সঙ্গীত পেলাম। মানে? আচ্ছা, আপনি কি মানে এছাড়া কিছু বলতে পারেন না? কি বললাম শোনেননি? আপনার মতো গন্তব্যহীন বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি মেয়েটার কথা শুনে ওনার দিকে এক প্রকার প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, আচ্ছা আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন কেন? আর আপনাকে তো দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সম্ভ্রান্ত ঘরের কোনো মেয়ে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার বাবা চাচা জোর করে একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তাকে বিয়ে করব না। আমি লাইফটাকে উপভোগ করতে চাই। তারপর পছন্দ করে রিলেশন করে একটা ছেলের সম্পর্কে A to Z জেনে তারপরে তাকে বিয়ে করব। না জেনে না শুনে একটা ছেলেকে বিয়ে করব, পরে জানতে পারবো ওই ছেলেটার কোনো রিলেশন ছিল। বিয়ের পর যদি আবার তাদের রিলেশন ঠিক হয়ে যায়, তখন তো ছেলেটা আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তাকে আবার বিয়ে করবে। তাই রিলেশন করে লাইফ পার্টনারকে নিজে প্রুফ করে বিয়ে করব। বাবা মার পছন্দ কেন বিয়ে করব? আমার লাইফ আমি ঠিক করব। নেহার কথা শুনে আমার মুখে এক চিমটি হাসির রেখা ফুটে ওঠে। তারপর আমি নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগি, দেখেন, জন্ম দিলেই মা বাবার দায়িত্ব কমে যায় না। ছেলে মেয়ের বুদ্ধি জ্ঞান হলে তাদের দায়িত্ব কমে না। মূলত দায়িত্ব তখনই কমে যখন তার মেয়েকে একজন ভালো ছেলের হাতে তুলে দিতে পারে, একটা ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারে, তখনই মা বাবার দায়িত্ব কমে যায়। তাই আপনার মা বাবা চেয়েছে যে আপনি
যেখানে ভালো থাকবেন সেখানে আপনাকে বিয়ে দিতে। আপনার উচিত ছিল আপনার মা বাবার মতামতকে সম্মতি দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছেন। বাট আপনি কি জানেন আমাকে যার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল আমার বাবা আর চাচা, সে কে? তাকে বিজনেস পার্টনার ছেলে, মানে সে হচ্ছে তাদের বিজনেস পার্টনারের ছেলে। আমার থেকে প্রায় 10 বছরের সিনিয়র, আবার দেখতে অনেক বড় স্কোর, মানে বয়স্ক লাগে। তাদের বিজনেস যেন ভালো চলে, তাই জন্য আমাকে তাদের বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আমি এটা জানার পর আরও রেগে যাই। মা বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়, তারপর তারা আমার কথা শুনতে নারাজ। আমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দেবে, শেষেমেশে কোনো পথ না খুঁজে পেয়ে আমি পালিয়ে আসি। এখন আপনি কি বলবেন, আমি ভুল করেছি নাকি ঠিক করেছি? আমি এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তারপর নেহাকে উদ্দেশ্য করে বলি, আমার মতে কি কি করেছেন? আপনাকে বলির পাঠা বানাতে চাইছিল আপনার বাবা মা আর চাচা, কিন্তু আপনি বুদ্ধি করে তাদের হাত থেকে বেঁচে গেছেন। তারপর মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। এই অল্প কিছু সময়ের মধ্যে বুঝে গেছি যে মেয়েটা অনেক ভালো মনের, অনেক সরল সোজা একটা মেয়ে। নেহা অনবরত কথা বলে চলেছে, আমি শুধু তার কথাতে মাঝে মাঝে হ্যাঁ না এসবই বলছি। তারপর নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে একটা ঝাঁকুনিতে। ঘুম ভাঙতে সামনের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো গাড়ি। বুঝতে পারি অনেক জ্যাম পড়েছে। নেহার দিকে তাকাই। এর আগে কখনো কোনো মেয়েকে এমনভাবে তাকিয়ে দেখিনি। কি সুন্দর তার চুলগুলো, মাঝে মাঝে দমকা বাতাসে মুখের সামনে এসে চুলগুলো পড়ছে। এমনভাবে শুয়ে আছে যেন ছোট্ট একটা বাচ্চা। যে কেউ মেয়েটাকে এমন রূপে দেখলে প্রেমে পড়তে বাধ্য। এত সুন্দর মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। হয়তোবা কখনো কোনো মেয়ের দিকে এমন দৃষ্টিতে তাকাইনি, তাই হয়তো দেখারও সময় হয়নি। এসবই ভাবছিলাম, ঠিক তখনই মেয়েটার মুখের সামনে অনেকগুলো চুল এসে পড়ে। আমি চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য নেহার মুখের দিকে হাতটা বাড়িয়ে দিই। হাত বাড়িয়ে দেওয়ার দিতেই নেহার ঘুম ভেঙে যায়। আমি তড়িঘড়ি করে নেহার মুখের সামনে থেকে হাতটা সরিয়ে ফেলি। হাই হাই ফালাতে ফালাতে নেহা আমার উদ্দেশ্য করে বলতে লাগে, এটা কোথায়? ঢাকা এসে কি পৌঁছেছি আমরা? রাতের বেলা তেমন একটা চিনতে পারছি না। ওয়েট, আমি গুগল ম্যাপে দেখি কোথায় আছি। আর আপনি এর আগে কি কখনো ঢাকায় আসেননি? এসেছি, অনেকবার তো এসেছি, বাট কখনো একা আসনি। সঙ্গে বাবা মা না হলে ভাইয়া থাকতো, কিন্তু এইবার একা, তাই একটু ভয় লাগছে। কিন্তু আপনাকে দেখে সেই ভয়টা কেটে গেছে। আমি মেয়েটার প্রশ্নের উত্তরে কিছু বলি না। ফোনটা দেখি বন্ধ হয়েছে। আমি মেয়েটার প্রশ্নের উত্তরে কিছু বলি না। ফোনটা দেখি বন্ধ হয়েছে। অন করতে দেখি মার অনেকগুলো কল, বোনেরও অনেকগুলো এসএমএস। আমি সেগুলো পড়তে লাগি। বোন এসএমএস করেছে, ভাইয়া, যেখানে থাকিস তুই ভালো থাকিস, আর ফোন করে আমার আর মায়ের সঙ্গে কথা বলিস। মা তোকে নিয়ে অনেক চিন্তায় আছি। আমি প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ বলি। তারপর গুগল ম্যাপে দেখতে পাই হিমায়তপুর এসেছি। তারপর ফোন থেকে সিম কার্ড বের করে ভেঙে ফেলে দেই। আমার সিম কার্ড ভেঙে ফেলা দেখে নেহা বলতে লাগে, আচ্ছা, আপনি কার্ড ভেঙে ফেললেন কেন? যেন আমার সঙ্গে আর কেউ যোগাযোগ করতে না পারে তার জন্য। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওয়েট, কথাটা বলে নেহা তার ব্যাগ থেকে ফোন বের করে সিম কার্ডটা বের করে ভেঙে ফেলে। আমি ওনার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বলতে লাগি, আপনি ভাঙলেন কেন? এই যে ওই যে আপনি না বললেন যে সিম কার্ড ভেঙে ফেললে আমাকে আর খুঁজে পাবে না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, এই জন্যই। আমি আর কোনো কথা বলি না। একটু পর জ্যাম সেরে যায়, গাড়ি চলতে লাগে। এই অল্প কিছুক্ষণের মধ্যে বুঝতে পারি মেয়েটা আমার থেকে 3-4 বছরের সিনিয়র হবে, কিন্তু বুদ্ধিতে একদম ছোট মানুষের মতো। হয়তো বা তার মা বাবা তেমন কোনো মেয়েদের সঙ্গে মিশতে দেয়নি, তাই তার বুদ্ধি অনেকটাই কম। ঠিক তখনই পাশ থেকে নেহা আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার অনেকটা জুনিয়র। তা কোন ক্লাসে পড়াশোনা করেছো? নেহার প্রশ্নে আমি ভেবাচেয়ে খেয়ে যাই। তারপর নেহাকে অধীর সুর করে বলতে লাগে, শ্রদ্ধেয়, মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। তা আপনি কতদূর পর্যন্ত পড়ালেখা করেছেন? কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা দিয়েছি। এখন ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু দেখো এইসব, তাই বাসা থেকে চলে আসলাম। তারপর আমি নেহার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলতে লাগে। কথা বলতে বলতে বাস ব্রেক করে। এরপর সকলকে উদ্দেশ্য করে বলে, এটাই লাস্ট স্টপেজ, সামনে আর যাবে না। ফোনটা বের করে দেখি সকাল 5টা বাজে। আশেপাশে শুধুমাত্র আলো। একটু পরে সূর্য উদয় হবে। বাস থেকে নেমে পাশে একটা টং দোকানে গিয়ে চা আর রুটি খেতে লাগে। বাসের নেহার কথা আমার মনেই ছিল না।
চা খাচ্ছিলাম, ঠিক তখনই পাশে কেউ একজন বসে বসে কিন্তু আমার সেদিকে কোনো ব্রোকেপ নেই। অনেক ক্ষুধা পেয়েছে, সে দুপুরে খেয়েছিলাম, আগামীকাল আর এখন খেলাম, রাতে তো কিছু খাইতেও পারিনি। ঠিক তখনই পাশ থেকে নেহা বলতে লাগে, আপনি তো ভারী অভদ্র মানুষ। আমাকে বাসে একা রেখে আপনি চলে আসলেন আর এখানে চা খাচ্ছেন। আমি পাশে তাকিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলি, আমারও তো কোনো গন্তব্য নেই, কোথায় থাকবো কি করবো কিছুই জানি না। বাদ দেন সেই সব কথা। ঢাকায় নিশ্চয়ই আপনার অনেক চেনা জানা কেউ আছে, যান তাদের বাসায় যান। আছে, বাট তাদের বাসাতে যাওয়া যাবে না। তাদের বাসায় গেলে তারা ফোন করে আবার আব্বুর কাছে আমাকে পাঠিয়ে দেবে, আবার সেই বুড়া বেটার সাথে বিয়ে হবে। এর থেকে একাই থাকবো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তের কথা শুনে আমি নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলি, কি সিদ্ধান্ত নিয়েছেন? সেটা না হয় একটু পরেই বলি। আর চাওয়ালা মামা, আমাকে 1 কাপ চা দিয়েন, সঙ্গে রুটি। খিদে পেয়েছে আমার। নেহার কথা শুনে চাওয়ালা মামা নেহাকে চা আর রুটি দেয়। তারপর আমি চাওয়ালা মামাকে বিল মিটিয়ে দোকানের বাইরে আসি। ফুটপাত দিয়ে হাঁটছিলাম, ঠিক তখন আমি নেহাকে প্রশ্ন করি, আচ্ছা আপনারা বলেন কি যেন একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বলেন আগে। যেহেতু আমি তোমার সিনিয়র, তাহলে এখন থেকে তোমাকে তুই করে বলবো। আর সিদ্ধান্ত নিয়েছি এই যে, তোকে এই অল্প কিছু সময়ের মধ্যে চিনে ফেলেছি। অনেক ভালো একটা ছেলে। যেহেতু আমি বাসায় ফিরবো না, আর চাচ্ছি যে বেশ কিছুদিন একা একা থাকতে, নিজের স্টাডি করতে। আর আমার বাবা আমার নামের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রেখেছে। ওই টাকাগুলো দিয়ে আমি 4-5 বছর চলতে পারবো। আর তুই যেহেতু অনেক ভালো একটা ছেলে, তুই আমার সঙ্গে থাক। তুই যেহেতু ঢাকায় এসেছিস, তোর কোনো কাজকর্ম নেই, বাবা মার সঙ্গে অভিমান করে কিছুদিন পর অভিমান করে চলে গেলে আবার চলে যাস। ততদিন না হয় তুই আমার সাথে থাকলি। মানে? ওফো, মানে হলো আমি চাচ্ছি যে তুই আমার সাথে থাক, দুজনে একই বাসায় থাকবো। আমি জানি ঢাকা শহরে একটা মেয়ে কখনো একা থাকতে পারে না। অনেক খারাপ ছেলে আছে, তারা খারাপ নজরে দেখবে। এর থেকে তুই থাকলে আমার বডিগার্ড হয়ে যাবি। এর বিনিময়ে তোকে আমি টাকাও দিতে রাজি আছি। আমি সঙ্গে আমার সঙ্গে থাকতে পারবি তো? আমি কিছু একটা চিন্তা করে নেহাকে বললাম, আচ্ছা আপু, তাহলে আমি রাজি আছি আপনার শর্তে। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদেরকে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিতে হবে। আচ্ছা তাহলে চলেন। এখানে তো ফ্ল্যাট বাসা পাওয়া যাবে না, শুনেছি ভেতরের দিকে যেতে হবে, মিরপুরের ওই দিকে। তারপর আমি একটা সিএনজিকে দাঁড় করাই, সিএনজিতে উঠে বসি, সিএনজিওয়ালাকে যেতে বলি আবাসিক এলাকার দিকে। একটু পর আবাসিক এলাকায় গিয়ে সিএনজি ব্রেক করে। তারপর সিএনজিওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে আমি আর নেহা ফুটপাত দিয়ে হেঁটে চলেছি আর দেখতে লাগি কোন বাসাতে টয়লেট লাগানো। দেখতে দেখতে একটা বাসা খুঁজে পাই যার সামনে টয়লেট লাগানো। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই একটা দারোয়ান এসে দরজা খুলে দেয়। তারপর দারোয়ানকে উদ্দেশ্য করে আমি বলি, আচ্ছা আঙ্কেল, এখানে কি বাসা ভাড়া দেওয়া হবে? হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া হবে। বাট তোমরা দুজন কি স্বামী স্ত্রী? দারোয়ানের কথা শুনে আমি নেহার দিকে বড় বড় করে তাকাই। তারপর নেহার দিক থেকে দৃষ্টি সরিয়ে দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগে, না স্বামী স্ত্রী না, দুজন ফ্রেন্ড। ভাগেন তো এখান থেকে, ভাগেন। ফ্রেন্ড ফাজলামি শুরু করেছেন তাই না? আপনাদের কারণেই তো এই শহরে এত বদনাম। ভাগ্নি এখান থেকে আপনাদের বাসা ভাড়া দিবে না। কথাটা বলেই দারোয়ান খট করে দরজাটা লাগিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমি নেহাকে উদ্দেশ্য করে বলি, আপু অনেক তো খুঁজলাম, শেষমেশ একটা বাসা পেলাম, তো আবার শুনেছি ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। এটা কোনো কথা? সকাল পেরিয়ে তো দুপুর হয়ে গেল, কিন্তু এখনো কোনো বাসা খুঁজে পেলাম না। হাল ছেড়ে দিলে আমাদের হবে না। চলো আর একটু সামনে গিয়ে দেখি, একটা না একটা বাসা তো খুঁজেই পাবো। একটা না একটা জায়গায় আমাদের বাসা ম্যানেজ হয়েই যাবে, এত ভেবো না। নেহাপুর কথা শুনে শরীরে একটু জোর খুঁজে পাই। তারপর পুনরায় হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে আরেকটা বাসার সামনে টয়লেট দেখতে পাই। দেখি সামনে চেয়ার পেরে দারোয়ান বসে আছে। দারোয়ানের সামনে যেতেই দারোয়ান বলতে লাগে, মামা কে আপনার, আর কি চান? টয়লেট দেখছি বাসায়, বাসা কি ভাড়া দেবেন নাকি? হ্যাঁ, 3 তলার ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হবে, তার জন্য টুলেট লাগাইছি। তা আপনারা ফ্ল্যাট ভাড়া নেবেন নাকি? দারোয়ানের কথা শুনে আমি মাথা ঝাঁকাই। তারপর দারোয়ান আমাদের দুজনের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলতে লাগে, আপনারা দুজনে কি স্বামী স্ত্রী? দেখে তো মনে হচ্ছে না তেমন। আমি হাসতে হাসতে দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগি, কি বলেন, আমরা তো দুজন স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে অনেকদিন হলো। কথাটা বলে নেহার দিকে তাকায়। পেছন ফিরে দেখি নেহা আমার দিকে রাগের হিসেবে তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে তাকে ইশারা করি ঠান্ডা হওয়ার জন্য। ঠিক তখনই পাশ থেকে দারোয়ান বলতে লাগে, আচ্ছা, তাহলে মেনে নিলাম যে আপনারা দুজন স্বামী স্ত্রী। তাহলে আপনাদের কাবিননামা দেখান।
দারুণের কথা শুনে আমি থতমত খেয়ে যাই। কাঁপা কাঁপা কণ্ঠে দারুণকে উদ্দেশ্য করে বলি, পাগল নাকি আপনি? বিয়ে তো হয়েছে গ্রামে, কাবির নামা গ্রামে রয়েছে, ওইটা তো আর শহরে নিয়ে ঘুরবো না কাছে কাছে কাছে। আমাকে কি বোকা পেয়েছেন নাকি? দেখে তো মনে হচ্ছে মেয়েটা আপনার থেকে সিনিয়র, তাহলে বিয়ে হয় কেমনে? বদমাইশ, আপনাদের ভাড়া দেওয়া যাবে না। যান যান, এখান থেকে চলে যান। দারুণ এক প্রকার ধুমুকে সেখানে আর না দাঁড়িয়ে থেকে চলে আসে। নেহা আমার দিকে রাগি দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। মুখ ফুটে আমাকে বলতে লাগে, কি বললি? আমি তোর বউ? আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হলো। কবে রে? আমি তো তোকে চিনি না, মাত্র কয়েক ঘন্টা হলো চিনি, তাও আবার বিয়ে হয়েছে অনেক দিন হলো। পেছন থেকে আমার চুল চেপে ধরে কথাগুলো বলে নেহা আপু। তার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আপু প্লিজ ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করেছি এই কথাটা এই জন্যই বললাম। শোনোনি এর আগের বাড়িওয়ালা কি বললো? বিয়ে না করলে স্বামী স্ত্রীদেরকে নাকি বাসা ভাড়া দেওয়া হয় না। তাহলে কেমনে কি? তার জন্যই আমি এই বাড়িওয়ালাকে মিথ্যা কথা বললাম, কিন্তু সে তো কাবির নামা চাইছে, ওইটা আমি কোথা থেকে জোগাড় করব? আচ্ছা ওয়েট, তোকে আর ফ্ল্যাট করতে হবে না, আমি দেখছি কোনো একটা জায়গা জোগাড় করতে পারি কিনা। কথাটা বলে নেহা আপু সামনে যাচ্ছে। আমি তার পিছনে পিছনে দেখতে আরেকটা বাসার সামনে চলে আসি, যেখানে টুডেট লাগানো। তারপর নেহা আপু দারুণের সঙ্গে কথা বলে, কিন্তু সব দারুণের মতো সেও মুখের সামনে না বলে দেয়, আর সঙ্গে অনেকগুলো কথা বলে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে যায়, পেটে খিদে ইঁদুর দৌড়াচ্ছে। আমি একটা গাছের কাছে গিয়ে ফুটপাতে বসে পড়ি। তারপর নেহা আপুকে উদ্দেশ্য করে বলি, আপু আমি আর একটু হাঁটতে পারবো না, অনেক খিদে লেগেছে। আশেপাশে তাকিয়ে দেখতে পাই সামনে একটা রেস্টুরেন্ট। তারপর রেস্টুরেন্টের দিকে ইশারা করে নেহা আপুকে বলি, ওই যে দেখো আপু রেস্টুরেন্ট, চলো ওখানে গিয়ে কিছু খেয়ে নিই, তুমিও তো বুঝি না খেয়ে আছো। তুই পড়ে আছিস খাওয়া নিয়ে? এখানে থাকার জায়গা পাচ্ছি না, থাকার জায়গা না পেলে এই ফুটপাতেই ঘুমাতে হবে। চল আগে থাকার ব্যবস্থা করে নিচ্ছি, তারপরে না হয় খাবার দাবার বিষয়ে ভেবে দেখবো। তারপর আমি নেহা আপুকে অনেক জোরাজুরি করতে লাগে। আমার জোরাজুরি করতে দেখে নেহা আপু শেষমেশ রাজি হয়ে যায়। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নেই। খাবার খাওয়া শেষ করে পুনরায় বাসা খোঁজার জন্য বের হই। কিন্তু যেখানে যাই আমাদেরকে দেখে কাবির নামা বিয়ে হয়েছে কিনা কি হই এইসব বারবার জিজ্ঞেস করছে। শেষমেশ বুঝতে পারি বিবাহিত না হলে এই শহরে কিংবা বাসা ফ্ল্যাট পাওয়া একদমই অসম্ভব। শেষমেশ একটা পার্কে ঢুকে ব্রেন্সিতে বসে পড়ি। দীর্ঘ নিঃশ্বাস ফেলি। সামনের দিকে তাকিয়ে দেখি সুন্দর একটা লেক, অনেক ভালো ভিউ, পরিবেশের মধ্যে মন ভরে যাওয়ার মতো ভিউ। তখনই পাশ থেকে নেহা আপু বলে, চল বিয়ে করে ফেলি আমরা দুইজন। নেহা আপুর কথা শুনে আমি বিষম খেয়ে যাই, কাছে লাগে। ঠিক তখনই নেহা আপু আমার কাছে এসে মাথায় হাত দিয়ে থাপড়াতে লাগে। আমি নেহা আপুর হাত ছড়িয়ে দিয়ে বলতে লাগি, মানে আপু তুমি সব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? ওটা ঠিক আছে, একদমই ঠিক আছে, আমি পাগল হইনি, কিন্তু এখন পাগল হয়ে যাব তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে। আপু আমি ভালোভাবেই বুঝতে পেরেছি তোমার মাথাতে নিশ্চয়ই ডাইনি কিংবা পেতনি ভর করেছে, না হলে তুমি এমন কথা আমাকে বলতে না। আমি তোমার জুনিয়র, তোমাকে তেমন করে চিনিও না। আর তুমিও না বাসের মধ্যে বললে যে তুমি রিলেশন করে তারপরে বিয়ে করবে, তাহলে হঠাৎ করে আমায় কি বিয়ের কথা বলছো যে? উফ, তুই থামবি? আমার সম্পূর্ণ কথাটাকে শেষ করতে দে। আমি বলতে চাচ্ছি যে তোকে বিয়ে করব শুধু এই কারণেই যে কাবিননামা দেখিয়ে বাসা ভাড়া নিতে পারবো, না হলে এখন যে পরিস্থিতি ঢাকা শহরে আমাদের আর থাকা হবে না, ফিরে যেতে হবে সেই নিজের বাসায়। কিন্তু আমি তো আর যাব না, আমার বাড়িতে এখানেই তো থাকতে হবে আমাকে। আর এই কারণেই তোকে বিয়ে করতে চাচ্ছি, যেন কাবিননামা দেখিয়ে ফ্ল্যাট বাসা ভাড়া নিতে পারি। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে না থাকলেই হবে। নেহাপুর কথা শুনে আমি যেন অবাক হয়ে যাই, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছি না। একটা মেয়ে বিয়েকে এত সামান্যভাবে দেখছে। আমি শক্ত একটা ঢোক গেলে নেহাপুকে বলি, কিন্তু আপু পরবর্তীতে যদি... আরে সেটা নিয়ে ভাবতে হবে না, কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে দেবো। তুই তোর মতো, আমি আমার মতো। কিন্তু তোর থাকার খাওয়ার চিন্তা করতে হবে না, যতদিন ঢাকা শহরে থাকবি আমার সঙ্গে থাকবি, আর আমার সঙ্গেই খাওয়া দাওয়া করবি। আর তোকে তো আগেই বলেছি তুই আমার এক প্রকার বডিগার্ড হিসেবে থাকবি, সমস্যা নেই। বুঝতে পারছি আপু, কিন্তু আমি তোমার বডিগার্ড হয়ে থাকতে পারবো না। আমার অনেক বড় ইচ্ছে আছে, আমি সেটা কমপ্লিট করব। বাবাকে দেখিয়ে দিব আমি খারাপ ছেলে না, আমি তাদের ভালো ছেলে। বাই দ্য ওয়ে, তোকে তো একটা প্রশ্ন করতে ভুলেই গিয়েছি। আমি বাড়ি থেকে চলে এসেছি বিয়ে দিয়ে দেবে এই জন্য, কিন্তু তুই বাড়ি থেকে চলে এসেছিস কেন এটা তো আমাকে বললি না।
নেহা আপুর আচমকা প্রশ্ন শুনে আমি উপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নেহা আপুকে উদ্দেশ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত বলি। নেহা আপু আমার কথা শুনে ড্যাব ড্যাব করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি নেহা আপুকে বলি, আপু দেখো চারদিকে অন্ধকার হয়ে আসে, এভাবে বসে থাকলে আজকে আর বাসা পাওয়া যাবে না, চলো না আগে বিয়ে করে তারপর বাসার খোঁজ করা যাবে। নেহা আপু আমার কথা সায় জানায়, তারপর পায়ে থেকে উঠে সামনের দিকে এগোতে লাগে। একটু পর একটা দেয়ালে কাজী অফিসের পোস্টার দেখতে পাই। সেখান থেকে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী রিক্সাওয়ালা মামাকে বলতেই রিক্সাওয়ালা মামা সেখানে নিয়ে যায়। তারপর কাজী অফিসের মধ্যে চলে যায়। কাজী সাহেবের সামনে গিয়ে বসে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগি, আমরা বিয়ে করতে চাই দুইজন। আমাদের কথা শুনে এক প্রকার অবাক হয় কাজী সাহেব। প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, দেখো বাবা, বিয়ে করতে চাইলেই তো আর বিয়ে হয় না, এতে অনেক নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হয়। নিয়ম কানুন না মেনে বিয়ে পড়ানো যায় না। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বয়স মাত্র 18 বছর, আর মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে তোমার থেকে একটু সিনিয়র হবে। 24 বছরের নিচে ছেলের বিয়ে পড়ানো যায় না, এটা আইনত অপরাধ, আর তুমি সেটা জানো নিশ্চয়ই। কাজী সাহেবের কথা শুনে নেহা তার ব্যাগের ভেতর থেকে অনেকগুলো টাকা বের করে টেবিলের উপর রাখে। কাজী সাহেব টাকাগুলোর দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, কেন হবে না? অবশ্যই হবে। এইটা সরকারের আইন, 24 বছরের নিচে বিয়ে করা যাবে না, কিন্তু ইসলামিক শরীয়তে প্রাপ্তবয়স্ক হলে এই ছেলেকে বিয়ে করা যাবে, কিংবা মেয়েকে অবশ্যই হবে। তাহলে একটা কাজ করো, 4 জন সাক্ষী নিয়ে আসো। সাক্ষী ছাড়া তো আর বিয়ে হয় না, তাই না? কাজী সাহেবের কথা শুনে নেহা আপু আমার দিকে 1000 টাকার 4টা নোট এগিয়ে দিয়ে বলতে লাগে, শোন, বাইরে গিয়ে রিক্সাওয়ালা যে কাউকেই পেলে ধরে নিয়ে আসবি, আর টাকা দেখাবি, বলবি যে বিয়েতে সাক্ষী দিতে হবে, তাই তারা রাজি হয়ে যাবে। নেহাপুর কথা শুনে আমি বাইরে এসে এপাশ ওপাশ তাকিয়ে দেখি 3টা রিক্সাওয়ালা বসে আছে। তাদের কাছে গিয়ে 1000 টাকা দিয়ে 1000 দিয়ে আর বলি বিয়েতে সাক্ষী দিতে হবে। তারা রাজি হয়ে যায়। একটা সাক্ষী এখনো দরকার। ঠিক তখনই সামনে দিয়ে একটা লোক যেতে লাগে, তাকে বলতেই সেও রাজি হয়ে যায়। তারপর কাজী অফিসে তাদের 4 জনকে নিয়ে আসি। তারপর কাজী সাহেব বিয়ে পড়াতে লাগে। বিয়ে পড়ানো শেষ হলে মোনাজাত করতেই সেইখান থেকে লোকগুলো চলে যায়। তারপর কাজী সাহেবকে তার টাকা পরিশোধ করে কাজী অফিস থেকে বের হয়ে আসি কাবিননামা নিয়ে। তারপর একটা রিক্সা নিয়ে প্রথমে যে বাসার সামনে গিয়েছিলাম সেই বাসার সামনে যাই। দারোয়ান আমাদের দুজনকে দেখে রেগে যায়। তারপর বলতে লাগে, কি ব্যাপার, তোমরা আবার এসেছো? বললাম না ব্যাচলারের কোনো ছেলে মেয়েকে বাসা ভাড়া দেওয়া হয় না, যাও এখান থেকে। দারোয়ানের কথা শেষ না হতেই নেহাপু দারোয়ানের দিকে কাবিননামাটা কাগজটা এঁকে দেয়। দারোয়ান কাগজটার দিকে ইশারা করে নেহাপুকে বলে, এইটা কিসের কাগজ? খুলে দেখেন না, খুলে না দেখলে কিভাবে বুঝতে পারবেন এটা কিসের কাগজ? তারপর দারোয়ান নেহাপুর হাত থেকে কাগজটা নিয়ে দেখে কাবিননামা। তারপর দারোয়ান আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগে, এটা তো দেখছি কাবিননামা। হ্যাঁ, কাবিন। আমার কিছুক্ষণ আগেই বিয়ে করেছি। দেখুন সময়টা উল্লেখ করা আছে। আচ্ছা, এখন কি বাসা ভাড়া দেবেন? দারোয়ানকে উদ্দেশ্য করে কঠোর গলায় কথাগুলো বলছে নেহা। আমি শুধু ঘাপ মেরে দাঁড়িয়ে থেকে নেহার কথোপকথনগুলো শুনছিলাম। তারপরেও তার দারোয়ানের বাসা ভাড়া দিতে অস্বীকার করলো। তারপরেও তার দারোয়ান বাসা ভাড়া দেওয়ার জন্য অস্বীকার করে। ঠিক তখনই বাসার মধ্যে একটা গাড়ি প্রবেশ করতে যাবে। ঠিক তখনই বাসার সামনে আমাকে আর নেহাপুকে দেখে দারোয়ানের সঙ্গে কথাকাটি করতে করতে দেখে গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বের হয়ে আসে। ঠিক তখনই দারোয়ান লোকটাকে সালাম দেয়। তারপর লোকটা দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার রহিম, এই ছেলে আর মেয়েটাকে তোমার সঙ্গে এইভাবে কথা বলছে আমি অনেকক্ষণ ধরে দেখছি। স্যার দেখেন না, বলছি যে এখানে বাসা ভাড়া দেওয়া হবে না, আর তারা মানতে অস্বীকার করছে। তাদেরকে নাকি বাসা ভাড়া দিতেই হবে। বলেন এটা কি মগের মুল্লুক নাকি? দেখুন আঙ্কেল, আমরা দুজনে বিবাহিত, এই আমাদের কাবিননামা। তারপর আঙ্কেল নেহার হাত থেকে কাগজটা নিয়ে দেখে কাবিননামা। কাবিননামাতে চোখ বুলিয়ে আঙ্কেল দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, তারা দুজনে তো স্বামী স্ত্রী, তাহলে তাদেরকে বাসা ভাড়া দিচ্ছ না কেন? আর ফ্ল্যাট দেখাচ্ছ না কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তোমাকে না বলেছি বিবাহিত হলে ফ্ল্যাট ঘুরে দেখতে পছন্দ হলে ভাড়া দিয়ে নেবে, তারপর আমার সঙ্গে কথা বলে নেবে তারা। কিন্তু স্যার এই ছেলে মেয়েগুলো সকালে এসেছিল। স্টপ, একটা কথাও বলবে না। তোমাকে দারোয়ান চাকরি দিয়েছে, গেটে পাহারা দেবে, আর তোমাকে যে কথা বলেছি সেই সব কথা মতো চলবে। আর বাহিরে তোমাকে যেতে কে বলেছে?
আর মা, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাদেরকে ফ্ল্যাট ঘুরিয়ে দেখাচ্ছি। আঙ্কেলের ধমকে দারোয়ানের মাথায় চুলকাতে লাগে। তারপর আমি আর নেহা আঙ্কেলের সঙ্গে পিছে পিছে হাঁটতে লাগি। 3 তলার ডান পাশে একটা ফ্ল্যাট দেখিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল, মা, এই ফ্ল্যাট ভাড়া দেবে জানি না, তোমাদের পছন্দ হবে কিনা তারপরেও একটু দেখো। তারপর আমি আর নেহা আপু পুরো ফ্ল্যাট রুমটা ভালোভাবে দেখতে লাগে। অনেক সুন্দর, কিন্তু কোনো ফার্নিচার কিংবা আসবাবপত্র নেই। হয়তো বা যারা গিয়েছিল তারা সব নিয়ে গেছে। এই কারণেই এক এক করে সব কিছু কিনতে হবে। বাসাটা সুন্দর করে দেখাতে লাগলো। তারপর নেহা আপু আঙ্কেলের কাছে গিয়ে বলতে লাগে, আঙ্কেল, ফ্ল্যাটটা অনেক পছন্দ হয়েছে আমার, আমরা এখানেই থাকবো। আর আপনি যেহেতু কাবিননামা দেখেছেন, সেহেতু বুঝেই ফেলেছেন যে আজকেই বিয়ে করেছি আর গ্রাম থেকে দুজনে পালিয়েও এসেছি। আমাদের দুজনের সম্পর্কে আমাদের ফ্যামিলি মেনে নেয়নি, এই জন্যই আসলে। নেহা আপুর কথা শুনে আঙ্কেল মুচকি একটা হাসি দেয়। তারপর হাসতে হাসতে নেহা আপু আর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আঙ্কেল বলে, বলতে হবে না মা, আমি দেখছি তোমরা আজকে বিয়ে করছো। আর বিকেলে আমি আগেই ভেবেছিলাম তোমাদের পরিকল্পনা হাতে নেই, তাই আর কিছু বলিনি। একটা কথা জানো কি, আমিও ছোট সময় বিয়ে করেছি। তোমাদের বয়স থাকতে আমাদের সম্পর্ক বাসার কেউ মেনে নেয়নি। তারপর ঢাকায় চলে আসি, একটা বিজনেস স্টার্ট করি, সে থেকে আজ এত দূর পর্যন্ত এসেছি। তার জন্যই তোমাদের ভালোবাসার সম্পর্কে একটু সমস্যা করলাম মাত্র। এখন নিজের অজান্তেই এরকম সম্পর্কগুলো দেখতে অনেক ভালো লাগে, সেই অতীতে চলে যায়। আঙ্কেলের কথা শুনে আমি আর নেহা আঙ্কেলের দিকে বড় দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকি। তারপর আঙ্কেল বলতে লাগে, আচ্ছা মা, তোমাদের আজকের দাওয়াত রইলো তোমার বাসায়। তোমরা আজকে রাতে খাবারটা আমার বাসাতেই খেও। আর বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে, আগে যে ছিল সব ফার্নিচার সে নিয়ে গেছে। তোমরা বাসাটা ফার্নিচার দিয়ে ধীরে ধীরে গুছিয়ে নিও। এখন আমি আসি। কথাটা বলেই আঙ্কেল রুমের মধ্যে থেকে চলে যায়। তারপর আমি আর নেহা আপু পুরো বাসাটা ভালোভাবে দেখতে লাগে। পুরো বাসাতে কোনো প্রকার ফার্নিচার নেই, শুধু আছে 2-1টা তেলাপোকা, এছাড়া বেশি কিছু না। এখানে কিভাবে থাকবো এসবই ভাবছিলাম। ঠিক তখনই নেহা আপুর পায়ের দিকে তাকিয়ে দেখি একটা তেলাপোকা। তারপর আমি নেহা আপুকে উদ্দেশ্য করে বলি, আপু দেখো, তোমার পায়ের নিচে একটা তেলাপোকা। আমার কথা শুনে নেহা আপু নিচের দিকে তাকায়। তেলাপোকা দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগে। আমি নেহা আপুর স্পর্শগুলো গভীরভাবে অনুভব করতে লাগি। নেহা আপুর সেই ধ্যান ভেঙে গেলে নেহা আপুকে আমার সঙ্গে ছাড়িয়ে নিয়ে বলি, আপু কি হচ্ছে এসব? তেলাপোকা দেখি এমন ভয় পেয়েছো কেন? আমার কথা শুনে নেহা আপু আমাকে ছেড়ে দেয়। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, সরি, আসলে ছোট থেকেই তেলাপোকাকে অনেক ভয় পাই তো। তেলাপোকাকে ভয় পাও? এখন তেলাপোকার সঙ্গে বসবাস করতে হবে। দেখেছো না, পুরো বাসাতেই কিছু নেই, রুলে শুয়ে থাকতে হবে তেলাপোকার সঙ্গে। আরে না, ফ্লোরে শুয়ে থাকবো কেন? চলো এখনই সবকিছু কিনে নিয়ে আসি। নেহাপুর কথা শুনে আমি যেন অবাক হই। এমনভাবে বলছে যেন হাতের মোয়া। পুরো বাচ্চাটা গোছাতে হলে সর্বনিম্ন না হয় 4-5 লক্ষ টাকার ফার্নিচার লাগবে। আমি নেহাপুর দিকে প্রশ্ন দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগি, আপু তুমি এমনভাবে বলছো যেন হাতের মোয়া। পুরো বাসাটা গোছাতে হলে না হয় 3-4 লক্ষ টাকার উপরে লাগবে। এতগুলো টাকা কোথায় পাবো? মাত্র কথাটা শুনে আমি অনেকটাই অবাক হই। নেহাপুর দিকে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে নেহা আপু বলে, এখন তাড়াতাড়ি আয়, না হলে ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি টাকা তুলতে হবে। কথাটা বলে নেহা আপু রুমের বাইরে চলে আসে। আমিও নেহা আপুর পিছু পিছু বাইরে চলে আসি। বিল্ডিং এর বাইরে এসে ফুটপাতের সামনে দাঁড়িয়ে থেকে রিক্সার অপেক্ষা করতে লাগি। একটু পর রিক্সা চলে আসে। তারপর রিক্সাওয়ালা মামাকে নেহা আপু একটা ব্যাংকের কথা বলতেই সেই ব্যাংকের সামনে গিয়ে রিক্সা দাঁড় করায়। তারপর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে নেহা আপু। আমিও তার পিছু পিছু চাই। দেখি তার হাত ব্যাগ থেকে একটা চেক বের করে সেখানে সাইন করে। ব্যাংকের কাউন্টারে দিতেই অনেকগুলো টাকা কাউন্টারে থাকা লোকটা নেহা আপুকে দেয়। প্রায় 10 লক্ষ টাকার উপরে হবে। আমি এটা দেখে তো অবাক হয়ে যাই। তার মানে কি নেহা আপুরা অনেক বড় লোক, অনেক রিচ। তারপর টাকাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর ব্যাংকের বাইরে চলে আসে। আমি নেহা আপুকে উদ্দেশ্য করে বলি, আচ্ছা আপু তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আমার কথা শুনে নেহা আপু মুচকি এসে আমাকে উদ্দেশ্য করে বলে,
আরে এটা তো মাত্র সামান্য কিছু টাকা। আমার বাবা আমার বিয়েতে যে টাকা খরচ করবে এর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, সেখানে মিনিমাম 70 কোটি টাকা আছে। আমি বাবার সেই চেকটা নিয়েই চলে এসেছি, আর বাবা আমাকে দিয়েই চেকটাতে সাইন করেছিল। এর জন্যই আমি সাইন করতেই ব্যাংকের টাকা দিয়ে দেয়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তা এখন কি করবে তুমি? এখন কি করব? টাকাগুলো নিয়ে একটা ফার্নিচারের দোকানে যাব, তারপর একটা বাসার ফ্ল্যাট সাজানোর জন্য যা কিছু দরকার সব কিনবো। তোমাকে হেল্প করবি, আয়। কথাটা বলে নেহাপু ব্যাংকের বাইরে চলে আসে। তারপর একটা রিক্সাকে ডাক দিতেই রিক্সাওয়ালা আমাদের সামনে এসে ব্রেক করে। রিক্সাওয়ালাকে ফার্নিচারের দোকান কথা জিজ্ঞেস করতে সে চিনতে পারে। তারপর সেখানে নিয়ে যাওয়ার জন্য বলে। নেহাপু একটু পর ফার্নিচারের দোকানের সামনে সে রিক্সা ব্রেক করায়। রিক্সা থেকে নেমে নেহাপু রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। আমি তাকিয়ে থেকে নেহাপুর কাহিনীগুলো দেখছি। আমি যা ভাবছিলাম তাই। একটা বাবা তার মেয়ের বিয়ের জন্য যদি 70 লাখ টাকা ব্যয় করতে পারে, তাহলে নিশ্চয়ই তারা অনেক কোটিপতি ঘরের মেয়ে। এটা ভেবে আমি অনেকটা অবাক হই। শেষমেশ কেনা আমার শ্বশুর কোটিপতি। ঠিক তখনই নিজের মাথায় নিজে টোকা মারি আর বলতে লাগে, স্বাধীন, কি ভাবছিস এগুলো? তোকে তো শুধু ও বাসা ভাড়া নেওয়ার জন্য বিয়ে করেছে। কিছুদিন হলে আবার আমাকে ডিভোর্স। মাথায় জোরে সোরে থাপ্পড় দেওয়াতে আহ করে শব্দ করি। ঠিক তখনই পাশ থেকে নেহাপু আমার দিকে তাকায়। আমি নেহাপুকে বলি, না আপু, কিছু হয়নি, চলো ভেতরে চলো। তারপর নেহাপু তার পছন্দ মতো অনেক ফার্নিচার কিনে সেগুলো বাসায় নিয়ে যেতে যেতে গুছিয়ে রাখতে অনেক রাত হয়ে যায়। রাত হওয়ায় ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা ঘুম ভেঙে যায়। সূর্যের আলো মুখে পড়াতে ঘুম থেকে উঠে সোজা কিচেন রুমে চলে যাই। তারপর 2 কাপ চা বানিয়ে নিয়ে আসে। 1 কাপ আমি খাই, অন্যটা নেহাপুকে দেই। এইভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। আমার এসএসসির রেজাল্টও আসে। রেজাল্ট অনুযায়ী সেখানে থাকা একটা ভালো কলেজে ভর্তি হয়ে যায়। অন্যদিকে নেহাপু ওই কলেজেরই তার আগামী পড়ালেখা শেষ করবে, তার জন্য ভর্তি হয়। দুজনে একসঙ্গে কলেজে যাই। একদিন কলেজে যাওয়ার জন্য বাইরে এসে দাঁড়ায়, কিন্তু কোনো রিক্সা খুঁজে পায় না। রিক্সার জন্য ওয়েট করতে করতে অনেক সময় পার হয়ে যায়। ঠিক তখনই আমি বলি, একটা যদি বাইক থাকতো তাহলে এতক্ষণে গিয়ে পৌঁছে যেতাম কলেজে। আমি নেহাপুর কথা শুনে শুধু মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। একটু পর রিক্সা আসে। রিক্সায় উঠে সোজা কলেজে চলে আসি। এখনো অনেকটা সময় আছে হাতে। নেহাপু গিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়। বন্ধুদের কাছে গিয়ে নেহাপু বসে পড়ে, আড্ডা দিতে লাগে। ঠিক তখনই নেহাপুর বান্ধবী বলতে লাগে, কি রে নেহা, তোকে প্রত্যেক দিন দেখি ওই ছেলেটার সঙ্গে আসা, আবার দেখি একসঙ্গে কথাও বলিস, একসঙ্গে যাস, এক রিক্সাতে আসিস। ছেলেটা তো আমাদের জুনিয়র। তোদের মধ্যে কি কিছু চলছে নাকি রে? আরে না, কি আর চলবে? আমি যে বাসাতে থাকি ও ওই বাসাতেই থাকে, তাই দুজনে একসাথেই কলেজে আসি, এইটুকুই। আর ও তো আমাদের অনেক জুনিয়র, বুঝিস নাই তুই? জুনিয়র হলে কি হবে রে, ছেলেটা অনেক হট। একটা কাজ করিস, আগামীকালকে ইসরাতের জন্মদিন আছে, ওইখানে ওকে নিয়ে আসিস। দেখ, ও আমাকে আপু বলে রাখে, ওকে নিয়ে আসবো ঠিক আছে, বাট ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করতে পারবি না। সেইটা না হয় আনলেই দেখতে পারবি। ঠিক তখনই নেহাপুর নজর পড়ে আমার দিকে। দেখে বটগাছের নিচে বন্ধুর সঙ্গে কথা বলছি আর আড্ডা দিচ্ছি। আমার হাসিগুলো তার যেন অনেক ভালো লাগে। এর আগে কখনই আমাকে এমন দৃষ্টিতে দেখেনি সে। কেন বললো তাদের বাসায় থাকে? সে তো এই বলতে পারতো তার স্বামী হয় সে, তো আর মিথ্যা বলতো না। আমি তো তার আসলেই স্বামী হই। এখনো তো আমাদের মধ্যে ডিভোর্স হয়নি। অন্যদিকে আমি হঠাৎ করে নজর যাই নেহাপুর দিকে। দেখি নেহাপু আমার দিকে অপলকভাবে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নেহাপুর দিকে তাকিয়ে চোখের ইশারা দিয়ে বোঝাইলাম কিছু হয়েছে কিনা। নেহাপু তার চোখের ইশারা দিয়ে আমাকে বোঝালো না, কিছু হয়নি। একটু পর সবার ক্লাসের সময় হয়ে যায়। তারপর যে যার ক্লাসে চলে যায়। এক এক করে ক্লাস শেষ করে কলেজের বাইরে এসে দাঁড়িয়ে নেহাপুর জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর নেহাপু তার বান্ধবীদের সঙ্গে কলেজের গেটের সামনে চলে আসে। আমার দিকে আসতে নেহাপু তার বান্ধবীরা পিছু পিছু আসে। আমার কাছে এসে নেহাপুর বান্ধবী আমাকে উদ্দেশ্য করে বলে, এই যে কিউটের ডিব্বা, তোমার নাম কি? মেয়েটার কথা শুনে আমি এক প্রকার ভেবাচেপা খেয়ে যাই। তারপর তাকে উদ্দেশ্য করে বলি, আপু, আমার নাম স্বাধীন। তোমার নামের সঙ্গে তোমার কে দেখতেও ভারী মিষ্টি আছো। পিচি, তুমি কি রিলেশন করো? কি? একটু দৃষ্টি বড় বড় করে বললাম, কথাটা নেহাপুর বান্ধবীর দিকে তাকিয়ে। আরে বোঝো না, বোঝাতে চাচ্ছি যে কোনো মেয়ের সঙ্গে প্রেম করো নাকি। না আপু, আমি কারোর সঙ্গে রিলেশন করি না।
তাহলে তো আমার লাইন ক্লিয়ার। ইয়াহু! নেহাপুর বান্ধবীর কথা শুনে এক প্রকার ভেবাচেকা খেয়ে যায়। কি বলছে এগুলো সে? ঠিক তখনই পাশ থেকে নেহাপু এসে তার বান্ধবীকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলতে লাগে, কি বলছিস তুই এগুলো? তোর মাথা কি ঠিক আছে? সেই দেখছি সকাল থেকে স্বাধীনের পিছনে লেগে আছিস, এটা ওটা ওর সম্পর্কে জিজ্ঞেস করছিস, সেটা কেমন রিলেশন করে কিনা এইসব কিছু জিজ্ঞেস করছিস। তোকে তো সব কথা খুলেই বলি। তাহলে শোন, স্বাধীনকে আমার অনেক পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করতে চাই। তুই একটা কাজ কর, ওর ফ্যামিলিকে তুই ম্যানেজ কর, আমি আমার ফ্যামিলিকেই ম্যানেজ করছি। নেহাপু তার বান্ধবীর কথা শুনে নিজের অজান্তেই তার বুকের বাপাশে চিনচিন ব্যথা হতে লাগে। এটা কিসের ব্যথা তা সে নিজেও জানে না। ঠিক তখনই নেহাপু তার বান্ধবীর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, তোর মাথাটা না পুরোটাই গেছে স্যারের বাঁকা শুনতে শুনতে। ও আমাদের থেকে অনেক ছোট, প্রায় 2 বছরের। আর আরেকটা কথা, ওর বাবা মা নেই, ও এতিম। আরে আমার মাথা ঠিকই আছে, ওকে দেখার পরেই নষ্ট হয়ে গেছে রে। এর আগে যখন প্রথম দিন দেখেছিলাম সেদিন থেকেই মুখ ফুটে কখনো বলতেই পারিনি, কিন্তু আজকে আর মনের কথা লুকিয়ে রাখতে পারলাম না, মুখ ফুটে বলেই ফেললাম। আর বললে কি, আমিও সিনিয়র মাত্র 2 বছরের, এটা কোনো ব্যাপার না। আরে যেহেতু ওর মা বাবা নেই, আমিও মা বাবার একমাত্র মেয়ে, তো আমার মা বাবা অবশ্যই মেনে নেবে ওকে। আর ও তো অনেক ভদ্র একটা ছেলে, যতটুকু ওর সম্পর্কে জেনেছি আমি। নেহাপু তার বান্ধবীর কথা শুনে একটু কৃত্রিম হাসি রেখে মুখ টেনে বলতে লাগে, কতটুকু জেনেছিস স্বাধীনের সম্পর্কে তুই? হ্যাঁ, ওর তো আসল রূপ তো তুই দেখিসনি। ও অনেক বাজে একটা ছেলে। রাত হলেই নাইট ক্লাবে যায়, মেয়েদের সঙ্গে ফুর্তি করে, তারপর অনেক রাত করে বাড়িতে ফেরে। বাবা মা নেই, শুধু যে টাকা আর বাবা মা রেখে গেছে সেই টাকাই পুরপুরিয়ে বেড়ায়, বুঝলি তুই? আর তুই বলছিস অনেক ভালো। সমস্যা নেই, আমি ওকে ঠিক করেই ফেলবো। বাইরে মেয়েদের সঙ্গে ফুর্তি করবে, এর থেকে ঘরের বউয়ের সঙ্গে ফুর্তি করবে, সমস্যা নেই। তুই শুধু ওকে বলিস যে আমি ওকে পছন্দ করি। থাক, বলতে হবে না। কালকে রাতে ওকে নুসরাতের বার্থডের জন্মদিনে নিয়ে আসিস, তারপরে আমি সকলের সামনে ওকে প্রপোজ করব। আচ্ছা, নিয়ে আসবো। কথাটা বলেই মনে মনে আমি বলি, নিয়ে আসবোই তো। তোকে অপমান করার জন্য আমার জামাইয়ের দিকে নজর দিস না, লুচ্চা বেটি কোথাকার। নেহাপু তার বান্ধবীর সঙ্গে কথা বলা শেষ হলে আমার কাছে চলে আসে। তারপর একটা রিক্সা দাঁড় করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। দেখে নেহাপু বাসায় না গিয়ে রিক্সাওয়ালা মামাকে কোথায় যেন যার কথা বলছে। রিক্সাওয়ালা মামা সেইখানে গিয়ে গাড়ি ব্রেক করতেই নেহাপু ব্যাংকের মধ্যে চলে যায়। একটু পর হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়। বুঝতে পারি নির্ঘাত অনেকগুলো টাকা তুলেছে সে। তারপর রিক্সাওয়ালাকে কিছু একটা বলতেই সেদিকে যেতে লাগে। একটু পর বড় একটা বাইকের দোকানের সামনে গিয়ে রিক্সা ব্রেক করে। তারপর রিক্সাওয়ালা মামাকে তার ভাড়া সহ কিছু টাকা বসিয়ে দিয়ে দেয়। নেহাপু রিক্সাওয়ালা অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাইকের দোকানের ভিতরে প্রবেশ করে নেহাপু আমিও কিছু কিছু আমাকে ইশারা করে বলতে লাগে, দেখ তো তোর এখানে কোন মোটরসাইকেলটা পছন্দ হয়। আমি এক এক করে দেখতে লাগে। আসলে সবগুলোই অনেক সুন্দর। এর আগে কখনো এত সুন্দর মোটরসাইকেল দেখিনি। এক এক থেকে এক একটা অনেক ভালো লাগছে আমার। হঠাৎ একটা বাইকের দিকে নজর যায়, পুরো বডিটা হলুদ রং করা, অনেক ভালো লাগছিল। আমি নেহাপুকে উদ্দেশ্য করে বাইকটার কাছে গিয়ে বলি, দেখো তো আপু, এই বাইকটা তোমার পছন্দ হয় কিনা? হ্যাঁ হয়েছে তো, অনেক সুন্দর, হলুদ রং করা, অনেক ভালো মানাবে যখন তুই বাইক চালাবি। তাহলে এটাই কিনে ফেলি। মানে অযথা টাকা খরচ করতে যাবে কেন তুমি? আরে অযথা কেন, তুই তো বললি সকালে গাড়ির জন্য বাইরে দাঁড়িয়ে থাকার কথা, তখন বললেই বাইক কেনার কথা, তো বাইকটা আমি তোকে কিনে দিলাম। আমি মনে মনে অনেকটা খুশি হই, কিন্তু তা প্রকাশ করি না। একটু পর নেহা আপু টাকা মিটিয়ে বাইকটা নিয়ে নেয়। তারপর বাইকে উঠে পড়ে, পিছনে বসে আছে। বাইক চালিয়ে বাসায় চলে আসে। দারোয়ান নতুন বাইক দেখে আমাদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোমাদের দুজনকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। দুজনে কোনো কাজ কাম করো না, কিন্তু এত টাকা কোথা থেকে পাও তোমরা? দারোয়ানের কথা শেষ হতেই দারোয়ানকে উদ্দেশ্য করে একটা চোখ টিপতে সেখান থেকে চলে আসে। তারপর পার্ক লোডে বাইকটা দাঁড় করে সোজা রুমে চলে আসে। রুমে এসে খাটের উপর শুয়ে বসতে একটা নিঃশ্বাস ফেলি। প্রত্যেকদিন আমার একই রুটিন। আগে সে ঘরে শুয়ে একটা নিঃশ্বাস ফেলবো, যেন দীর্ঘক্ষণ ধরে অনেক কষ্টের মধ্যে আছে। তারপর ব্যাগ রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে পোশাক পরিবর্তন করে নিচে আসি খাবার খাওয়ার জন্য। এসে দেখি নেহাপু বসে আছে।
আমার জন্য অপেক্ষা করছিল বুঝি। আমি যে খাবার টেবিলে বসতেই নেহা আপু খাবারটা বেড়ে দিতে লাগে। আসলে আমাদের কাজের বুয়া রাখা হয়েছে, ও প্রত্যেকদিন এসে খাবার রেঁধে আবার চলে যায়, তাই এসে খেতে পারি। তারপর খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাব, ঠিক তখনই নেহা আপু বলে, আসলে আমি নিজের উপকারের জন্যই কিনলাম। এখন থেকে যেখানে যাব বাইকে করে যাব, রিক্সা ভাড়া বেঁচে যাবে। আর রোদেও পড়ে যেতে হবে না, বাইকে করে যেতে পারবো, রিক্সার জন্য অপেক্ষাও করতে হবে না। এই চিন্তা করে তোকে বাইকটা আসলে কিনে দিলাম। শোন, তোকে একটা কথা বলি, আমার বান্ধবী আছে না মিম, ওর আবল তাবল কথায় যেন রাজি হয়ে যাস না। তোরা তো ছেলে, সুন্দরী মেয়ে দেখলেই লোভ সামলাতে পারিস না। আর হ্যাঁ, কালকে রাতে একটা পার্টি আছে, নুসরাতের জন্মদিন, আমাকে ইনভাইট করেছে, বলেছে তোকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আর বিকেলের দিকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস। অনেক দিনের শখ, বাইকে করে পুরো শহরটা ঘুরে দেখবো নিজের হাজব্যান্ডকে নিয়ে। হাজব্যান্ড তো নেই, এখনো বিয়ে হয়নি, ইন ফিউচার হলে তখন না হয় করবো, কিন্তু এখন তুই তো আছিস, তুই তো আমার হাজব্যান্ডই। নেহাপুর কথা শুনে আমি ওনার দিকে বরাবর দৃষ্টি করে তাকাই। একটু পর নেহাপুকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপু, তুমি যে বলেছিলে কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু এখনো তো কোনো প্রসেসিং করছো না। যদি এর কারণে ভবিষ্যতে আমাদের দুজনের কোনো সমস্যা হয় তখন কি হবে? এর থেকে বলে কি, আজকে বিকেলে যেহেতু বের হব, তো কাজী অফিসে দিয়ে ঘুরে আসবো, আমাদের ডিভোর্সের ব্যাপার নেই। আমার কথায় নেহাপুর মাথা দিয়ে হ্যাঁ জানায়। আমি উঠে আমার রুমের দিকে অগ্রসর হই। অন্যদিকে নেহাপু এখনো খাবার টেবিলে বসে আছে, পানি নিয়ে নাড়াচড়া করছে আর ভাবছে, সাধনকে তো এর আগে কখনো এরকম নজরে দেখিনি। ও তো অনেক ভালো দেখতে, স্মার্টও, অনেক সুন্দরও আছে। ওকে বিয়ে করেছি, মানুষের বিয়ে তো জীবনে একবারই হয়, তো আমি ওকে না হয় আমার আগামী জীবনের সঙ্গী হিসেবে বিবেচনা করি। আচ্ছা, ও কি রাজি হবে? আমার তো মনে হয় না ও রাজি হবে, আবার হতেও পারে। একটাবার না হয় বলেই দেখি। অন্যদিকে আমি সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে ফোনটা বের করে মার সঙ্গে কথা বলার জন্য বেলকনিতে চলে যাই। বেলকনিতে বসে মাকে ফোন করি। একটা রিং হতেই ফোন রিসিভ করে। ওই পাশ থেকে মা বলতে লাগে, বাবা কেমন আছিস? তুই কতদিন হয়ে গেল তোকে দেখি না, বাসায় আয়, ফোনে তোকে দেখে মন ভরে না রে বাবা। মা, আমি কি করে যাব বলো? বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে আমি আবার যদি বাড়িতে যাই তাহলে আমাকে ত্যায্যপুত্র করে দেবে। তাহলে কি মুখ নিয়ে আমি বাড়িতে যাব বলো? আমি চাই না বাড়িতে যেতে। তখন যখন বাবা নিজের মুখ দিয়ে আমাকে বাড়িতে যেতে না বলবে, ঠিক তখনই মার কাছ থেকে আমার ছোট বোন ফোনটা কেড়ে নেয়। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমার বাবা বিয়ে ঠিক করেছি। আমি বাবাকে সাফ বলে দিয়েছি, তুমি যদি বাসায় না আসো আমি বিয়ে করব না। বাবা দেখি কি যেন চিন্তা করছিল, তখন আমি সেখান থেকে উঠে আসি। বড় ভাইয়ের আগে বিয়ে করে নিচ্ছিস, তোর কি শরম করছে না? আর সেইটা আবার ভাইয়ের কাছে এসে বলছিস নির্লজ্জ কোথাকার। আরে ভাইয়া, বলো না, আমার তো এখনো লেখাপড়াও শেষ হয়নি, বাবা জোর করে বিয়ে দিচ্ছে। তুমি তো ভালো করেই জানো বাবার কথার উপরে কেউ কথা বলতে পারে না, তাই আমি কিছু বলিনি। তারা একটা ভালো পাত্র খুঁজে পেয়েছেন, আমিও খোঁজ নিয়েছি আমার বান্ধবীদেরকে দিয়ে। তারা অনেক ভালো, আমাদের পাশের গ্রামে তাদের বাসা, এবং আমি ছেলেটার সঙ্গে কথা বলে দেখেছি, ও অনেক ভালো। গ্রামে একটা ব্যবসা করে, অনেক সম্ভ্রান্ত পরিবার ওরা। তারপর আম্মু আর বোনের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর তাদেরকে বিদায় জানিয়ে রুমে এসে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে যায় হঠাৎ দরজা করার শব্দে হওয়াতে। ঘুম ভেঙে উঠে দেখেই পুরো রুম অন্ধকার হয়ে আছে। বুঝতে পারি না এটা সকাল নাকি রাত, কিছুই ঠিক। তখনই রুমের লাইট অন করি। দরজা খুলে দেখি নেহাপু গায়ে একটা পাতলা শাড়ি জড়ানো। ধরতে গেলে শরীরে প্রত্যেকটা অঙ্গ সব দেখা যাচ্ছে। নিজের অজান্তে এক অন্যরকম ফিলিংস কাজ করছিল নিজের মধ্যে। তার শরীরের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে দেখে নেহাপু আমাকে উদ্দেশ্য করে বলে, কি দেখছিস অমন করে? না মানে আপু কিছু না। স্বাধীনের চাহনিতে এক কেমন যেন ভালোবাসা কাজ করে। আমার নিজের দিকে তাকিয়ে দেখি আসলে অনেকটা অংশই দেখা যাচ্ছে। তারপর আমি স্বাধীনকে বলি, তোকে বলেছিলাম না বিকেলের দিকে ঘুরতে যাব, চল বাড়িতে ঘুরে আসি। আচ্ছা আপু, ঘুরতে যাব, বাট কখনো তোমাকে কিছু বলিনি। যা পরে ঘুরেছো বলিনি, কিন্তু এই শাড়িটা একদমই অনেকটা খারাপ দেখা যাচ্ছে। তোমার শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে। তুমি কি চাও তোমার শরীর অন্য ছেলেগুলো তাকিয়ে দেখে দেখে তোমাকে খুব দেখা? কখনই না। এর থেকে
তুমি যদি ভালো একটা শাড়ি পরে আসো কিংবা বোরকা পরে আসো তাহলে আমি অনেক খুশি হব। কিন্তু আমার তো বোরকা নেই যে আমি বোরকা পরে ঘুরতে যাব। আচ্ছা ওয়েট, আরেকটা শাড়ি আছে, ওইটা অনেক মোটা, তোমার শরীর ভালোভাবে দেখা যাবে না। বাইরে থেকে ওইটা পরে আসি, তুই একটু রেডি হ। কথাটা বলে নেহা আপু দরজার সামনে থেকে তার রুমের দিকে অগ্রসর হয়। সে নিজের অজান্তেই ভাবতে লাগে আমি হয়তো তাকে অনেক ভালোবাসি। না হলে নেহা আপু পাতলা পোশাক পরেছে, তার শরীরের অংশ দেখা যাচ্ছে, এতে আমার এত রাগ খারাপ লাগছে কেন? এসবই ভাবছিল সে। আমি সোজা ওয়াশরুমে যাই, মুখে পানি দিয়ে বাইর হয়ে একটা কালো প্যান্ট একটা কালো টি শার্ট পরে নেই। বাইরে এসে সোফায় বসে অপেক্ষা করতে লাগে। একটু পর নেহা আপু আসে, তার শরীরে কালো একটা শাড়ি পরা, নিজের অজান্তে মুখ ছিঁড়ে এক চিমটি হাসি রেখা ফুটে ওঠে। নেহা আপু আমার হাসি দেখে সেও হাসি দিয়ে ওঠে। তারপর আমার কাছে এসে নেহা আপু বলে, এখন ঠিক আছে? আমি কিছু না বলে নিজের অজান্তে নেহা আপুর কাছে চলে যায়। নিজের অজান্তে তার চোখের কাজল থেকে হাতের কনুই দিয়ে কাজল নিয়ে তার কপালে ছোট্ট করে একটা বিন্দু আঁকিয়ে বলে, হ্যাঁ এইবার ঠিক আছে, শুধু কালো একটা টিপ কমতে ছিল, কিন্তু কাজল দিয়েও তা চালিয়ে নেওয়া যাবে। আমার কথা শুনে নেহা আপু আজকে একটা হাসি দেয়। তারপর আমি রুম থেকে বের হয়ে যাই। নেহা আপু আমার পিছু পিছু বাইকে করে পুরো শহরটা ঘুরতে লাগে। একটু পর একটা ফুচকার দোকান দেখে নেহা আপু বাইক দাঁড় করাতে বলেন। তারপর ফুচকার দোকানে গিয়ে 2 প্লেট দেয়, অর্ডার দেয়। একটু পর ফুচকা চলে আসে। নেহা আপু ফুচকা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। ঠিক হঠাৎ করে নেহা আপু ঝালের চেঁচাতে লাগে। আমি ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বলি, মামা পানি আছে? ফুচকাওয়ালা মামা মাথা দিয়ে না বোঝায়। আমি কিছুই বুঝতে পারি না, আশেপাশে কোনো দোকান খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কি করব। ঠিক তখনই নেহা আপু দৌড়ে আমার কাছে আসে। তারপর আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগলো। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দেয়। আমি শ্বাস নিতে না পেরে হাঁপাতে লাগি। আর নেহা আপুর দিকে তাকিয়ে বলে, আপু এটি কি হলো? আসলে অনেক ঝাল লেগেছিল, কিছু খুঁজে না পেয়ে তোকে কিস করলাম। এখন ঝালটা অনেকটাই কমেছে, কিছু মনে করিস না। আচ্ছা আব্বুর কথায় আমি আর কিছু বলি না। একটু পর ফুসকাওয়ালা মামাকে টাকা দিয়ে সেখান থেকে চলে আসি। অন্যদিকে আমাদের দুজনের এই দৃশ্য একজন দেখে ফেলে। সেদিকে আমাদের কোনো নজর নেই। পুরো শহরটা একপাশে ঘোরা শেষ হলে কাজের সামনে যাই। গাড়ি ব্রেক করি, নিরাপত্তায় অবাক হই, কিন্তু দেখতে পাই যে কাজী অফিসটা বন্ধ। নেহার মুখে নিজের অজান্তে হাসির রেখা ফুটে ওঠে। তারপর আমি গাড়ি চালিয়ে সোজা বাসায় চলে আসি। পার্কিং লটে বাইক রেখে রুমে চলে যাই। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে ফোনটা হাতে নিয়ে দেখি মা অনেকগুলো ফোন করেছে, সঙ্গে বোন। আমি আর কোনো কাজ না করে বসে পড়ি টেবিলে। তারপর ফোন করি বোনকে। ভাইয়া, তোমার সঙ্গে বাবা কথা বলতে রাজি হয়েছে, ভিডিও কল দাও। নিচের অজান্তে অনেক ভালো লাগে আমার। তারপর ভিডিও কল করি। ভিডিও কল করতে দেখি বাবা আমার দিকে তাকিয়ে তার চোখ দিয়ে অনবরত অশ্রু বের হচ্ছে। আমি কিছু বলছি না, ওই পাশে বাবাও কিছু বলছে না। শেষমেশ বাবা মুখ ফুটিয়ে বলে, কেমন আছিস বাবা? তুই কতদিন হলো তোকে দেখি না। তুই কি জানিস তোকে মারার পর আমি আমার রুমে এসে কত কান্না করেছি? তোর মা তো সব দেখেছে, কিন্তু কি করব, গ্রামের মানুষের কথা শুনে অনেক খারাপ লেগেছিল। আমার পরিবর্তিতে আমি সেই মেয়েগুলোর কাছ থেকে শুনতে পাই তুই কিছুই করিসনি, তুই পাশে বসে থেকে মোবাইল দেখছিলি। ওরা নিজেদের ভুল বুঝতে পারে, তারপর আমার কাছে এসে ওরা ভুল স্বীকার করে। কিন্তু কি আর করার, তোকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। ওদেরকে আর কি বলবো, নিজের মধ্যে অনেক অনুশোচনা বোধ কাজ করে, তাই তোকে ফোন করে কথা বলিনি। তোর বোনের বিয়ে ঠিক করেছি সামনের শুক্রবারে, প্লিজ চলে আসিস। তুই না আসলে তোর বোন বিয়ে করবে না। বাবা, আমার উপর রাগ না করে চলে আসিস। কথাগুলো বলে বাবা তার হাত দিয়ে চোখের পানি মুছে ফেলে। ঠিক তখনই রুমের ভিতর প্রবেশ করে নেহা। তার গায়ে একটা টি শার্ট। ভিডিও কলে থাকা ওই পাশে বাবা মা বোন সবাই দেখে ফেলে। আমার কাছে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে, হঠাৎ করে গালে কিস করে স্বামীর দিকে তাকিয়ে ভিডিও কল দেখে দৌড়ে রুম থেকে চলে যায়। অন্যদিকে মোবাইলের ওই পাশে থাকা বাবা মা বোন সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ওই পাশ থেকে বাবা বলে, বাবা, মেয়েটা কে? তারপর আমি বাবাকে আর বোন আম্মুকে শুরু থেকে শেষ পর্যন্ত বলি। তাদের কথা শুনে যা বুঝতে পারি তারা আমার কথা কিছুই বিশ্বাস করে না। তখনই পাশ থেকে মা ফোনটা তার দিকে করে বলে, যা তো বাবা দেখি আমার বৌমাটে রিপিট, যা তো বাবা দেখি আমার বৌমাকে ফোনটা দে, একটু ওর সঙ্গে কথা বলি। তলে তলে এত দূর পর্যন্ত চলে গিয়েছিস, আমাকে আর তোর বোনকে একটা বারও বললি না? আমরা তো তোর সঙ্গে সেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই কথা বলছি, আমাদেরকে বলার প্রয়োজন মনে করলি না? আসলে মা। আরে মা মা করতে হবে না, যা
দে বৌমাকে ফোনটা দে, আমি ওর সঙ্গে কথা বলি। এখন আমার মাথার চুল নিজের হাত দিয়ে নিজের ছেঁড়ার উপক্রম হয়ে যায়। তারপর নিজের রুম থেকে উঠে হাঁটতে হাঁটতে নেহার রুমের দিকে অগ্রসর হই আর ভাবতে লাগে বুঝলাম না হঠাৎ করে নেহা আপু আমার রুমে আসলো কেন, আর আমাকে জড়িয়ে ধরে কিস করলো কেন, নাকি ভিডিওতে কথা বলতে দেখে সে এমনটা করেছে। নেহা আপু রুমে আসে দেখি নেহা আপুর রুম হালকা লাইটে রাখা, দরজা নক করতে দরজা খুলে যায়। দেখি নেহা আপু খাটে উল্টো হয়ে শুয়ে আছে। আমি নেহাপুর দিকে ফোন এগিয়ে দিয়ে বলি, আপু এই নাও, বাবা মা আর বোন তোমার সঙ্গে কথা বলবে। তারপর আমার হাত থেকে নেহাপু ফোন নিয়ে নেয়। আমি তার রুমে আর না থেকে বাইরে চলে আসি, সোজা কিচেন রুমে চলে যাই, 2 কাপ কফি বানাই। তারপর নেহাপু রুমে চলে আসি। দরজার পাশ থেকে শুনতে পাই, দেখি মা বোন সবাই নেহাপুকে বৌমা বলে ডাকছে, সঙ্গে নেহাপু তাদের সঙ্গে সায় দিচ্ছে। দরজার পাশ থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাদের কথোপকথন শুনলাম। ফোন রাখতেই নেহাপুর রুমে প্রবেশ করি আমি। তারপর 1 কাপ কফি নেহাপুর দিকে এগিয়ে দেই। নেহাপু চমক দিয়ে বলতে লাগে, কফি কি তুমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করেছো? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে তো, পুরো পুরো কফি শরবত হয়ে গেছে। কফির মগে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে নেহাপু আমাকে আপনি করে বলায় বেশম খাই, আর কফির মুখটা পাশে রেখে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। তারপর তার টেবিলের উপর থেকে পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দেয়। আমি পানি খাই। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নেহাপুর দিকে তাকিয়ে বলি, আচ্ছা আপু, এটা কি ছিল? হঠাৎ করে আমার সঙ্গে আমার রুমে গেলে, আমাকে কিস করে আবার চলে আসলে। আমার কথা শুনে দেখি নেহাপু নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। তারপর আমি উদ্দেশ্য করে তাকে পুনরায় বলি, দেখো আপু, তুমি তো ভালো করে জানো আমাদের সম্পর্কটা চিরস্থায়ী নয়। অযথা তুমি আমার মা বাবা বোনকে কি বললে? আর তুমি তো বলেছিলে কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে দেবে, এখনো তাও নেই, কিছুদিন পর দিয়ে দেবে। অযথা আমার মা বাবার কাছে আমাকে তুমি ছোট করলে। তুমি কি জানো এটা তুমি না করলে পারতে আপু? একটা মেয়ে একটা ছেলে একই ফ্ল্যাটে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একদমই বেমানান। তোমার সঙ্গে থাকতে থাকতে আমি তোমার মায়া পড়ে গেছি। বিশ্বাস করো স্বাধীন, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমাদের বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। আমরা কি পারি না এই সম্পর্কটা আগামীতে টিকিয়ে রাখতে? পারি, বাট আমি কি দেখতে খারাপ? আমাকে কি তোমার নিজের বউ হিসেবে মেনে নাও? তুমি তো বলেছিলে বোরখা পরে চলাফেরা করতে। দেখো, আমি অনলাইন থেকে অনেকগুলো বোরখা অর্ডার করেছি। এখন কলেজে গেলে বোরখা পরে যাব, তোমার কথা মতোই চলবো। প্লিজ তুমি না করো না। তোমার সঙ্গে আগামী পথে আমি চলতে চাই। নেহাপুর কথা শুনে আমি নেহাপুর কাছে যাই, তার মাথায় হাত রেখে এপাশ ওপাশ করে বলি, আপু তুমি সুস্থ আছো? কি বলছো এইগুলো তুমি? ঠিক আছে, আর যা বলেছি সত্যি বলেছি। আমি আসলেই তোকে অনেক ভালোবেসে ফেলেছি। বিলিভ মি, আই রিয়েলি লাভ ইউ। কথাটা বলে নেহাপু কান্না করতে শুরু করে। আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আসলে আমিও নেহাপুকে সেই প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি। বিয়ের পর থেকে আমি গিয়ে নেহাপুকে শক্ত করে জড়িয়ে ধরি, নিজের বুকের গহীনে ধরে রাখি। বেশ কিছুক্ষণ পর নেহাকে ছাড়িয়ে দেই। দেখি ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি নেহাকে উদ্দেশ্য করে বলি, নেহাপু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? ঠিক আছে, তা আপু কেন? এখন থেকে নেহা কিংবা জান, যেটাই বলে রাখো না কেন, আপু বলে আর ডাকা যাবে না। ঠিক আছে আমার সিনিয়র বউ। কথাটা বলে নেহাকে শক্ত করে আবার জড়িয়ে ধরে বুকের গহীন ধরে। ঠিক তখনই দরজা কলিং বেল হয়। আচমকা কলিং বেল হওয়ায় নেহা আর আমি চমকে যাই। তারপর আমি গিয়ে দরজা খুলে দেই। আমাকে ধাক্কা দিয়ে রুমের মধ্যে কালো পোশাক পরিহিত অনেকগুলো লোক প্রবেশ করে। তাদের সামনে থাকা একটা মধ্যবয়স্ক লোক রুমের মধ্যে এসে নেহা নেহা বলে চিৎকার করতে লাগে। নেহা রুম থেকে বের হয়ে আসে। বাবা, তুমি এখানে? তুমি এখানে এসেছো কেন? তোমাদের কাছ থেকে দূরে থাকার জন্যই তো আমি এখানে একা এসেছি। প্লিজ চলে যাও এখান থেকে। মা দেখ, তুই তো ভালো করে জানিস তুই আমাদের একমাত্র নয়নের মণি। তোকে না দেখলে আমাদের দিন কাটে না। এই কয়েকটা মাস কিভাবে কেটেছে শুধুমাত্র আল্লাহই জানে। তোকে কত খুঁজেছি এ দেশে তন্ন তন্ন করেই, শেষমেশ জানতে পারি তোরা এইখানে আছিস। চলে আসলাম, চল আমার সঙ্গে তুই। না বাবা, তুমি যাও। আমি এখানে আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি, চাই না তোমাদের সঙ্গে থাকতে। মানে? ঠিক তখনই আমি স্বাধীনের কাছে যাই। তারপর ওর হাত জড়িয়ে ধরে বলি, হ্যাঁ বাবা, এটা আমার স্বামী। আমরা বিয়ে করেছি আর আমরা অনেক সুখে শান্তিতে আছি। তুমি তো আমার সুখ চাও, তাই না? এখন আমি অনেক সুখে আছি। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। মা, ছেলেটা তো তোর থেকে অনেক জুনিয়র হবে। কিভাবে কি?
আচ্ছা, তো যেহেতু বিয়ে করেছিস তুই তুই সুখী তো আমরাও সুখী। আমরাও মেনে নিলাম তোদের বিয়ে। চল এখন বাসায় যাবি। না বাবা, বাসায় যাব না। আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়িতেই আমি যাইনি। কিছুদিন পর আমার ননদের বিয়ে, সেখানে যাব। সেই দিক দিয়ে না হয় আবার বাসায় যাব, তোমাদের সঙ্গে দেখা করে আসবো। আচ্ছা মা, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। এখন অন্তত তোর মায়ের সঙ্গে তুই কথা বল। তোর মা তোর সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে আছে। তারপর নেহার বাবা নেহার হাতে ফোন বের করে দেয়। তারপর ফোনটা নিয়ে বেলকনি চলে যায় কথা বলার জন্য। তারপর নেহার বাবা আমাকে অনেকগুলো প্রশ্ন করেন, আমি তার সঠিক উত্তর দিই। নেহার বাবা আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলে, শোনো বাবা, আমাদের একমাত্র আদরের মেয়ে নেহা, ওকে কখনো কষ্ট দিও না। ও অনেক ভালো, কিন্তু ওর রাগটা একটু বেশি। রেগে গেলে কি না কি করে কিছুই জানে না তো। আমার মেয়েকে সুখে রেখো। তারপর নেহার বাবা আমার সঙ্গে আরো অনেক কথা বলতে লাগে। নেহা তার মার সঙ্গে কথা বলা শেষ করে আমাদের কাছে আসে। আর বাবার দিকে ফোনে এগিয়ে দেয়। তার বাবা ফোনে তার পার্সোনাল নাম্বার দিয়ে দেয়। তার বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই আরো অনেক কথা বলতে লাগে আমাদের সঙ্গে। অনেক সময় পার হয়ে যাওয়ার পর বাসা থেকে চলে যায়। তারপর নেহা দরজা লাগিয়ে দেয়। পেছন ফিরে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আমি নেহাকে নিয়ে সোজা তার রুমে চলে যাই আর খাটে শুয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিই। বাকিটা ইতিহাস। সেটা জানতে হলে অবশ্যই বিয়ে করতে হবে, আর উভয়কেই রোমান্টিক হতে হবে। না হলে কিন্তু দরজা লাগানোর পর কি হয়েছে সেটা বুঝতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আর গল্পটা এখানে শেষ করতে হলো, তো কিছু করার নেই। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, হ্যাপন, খোদা হাফেজ। আর আবার এটা বলেছিলেন না সেকেন্ড পার্ট বা এটা সেকেন্ড পার্ট না, এখানে গল্পটা শেষ। আর যে লোকটা লুকিয়ে ছিল সেটা ছিল হলো নেহার বাবার লোক। তো এখন আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কিছু করার নাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।